আর ঘণ্টা দুয়েক পরই দেশে ফিরছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনকে বরণের সকাল থেকে এয়ারপোর্ট রোডে দলের নেতাকর্মীদের অপেক্ষা। প্রস্তুতি ভালো, আমি নিজে দেখলাম রাস্তার পাশে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এই মহান নেতাকে স্বাগতম জানানোর জন্য। পাক ভারত উত্তেজনা নিরসনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে পররাষ্ট্র উপদেষ্টার ফোন। চলমান পরিস্থিতিতে উদ্বেগ, সংযম প্রদর্শনের আহ্বান। পিসিবির পণ্য মোড়ক পাল্টে খোলা বাজারে বিক্রি। রাজধানীর দুটি গুদাম থেকে ২৬ টন আটা ও ১৬ টন চাল জব্দ। মশার উৎপাতে অতিষ্ঠ খুলনা মহানগরবাসী। ডোবা নালায় আবর্জনার স্তূপে বেড়েছে প্রজনন। কার্যকর উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের। মশার ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রকম জ্বর হচ্ছে। যদি ড্রেনেজ ব্যবস্থাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে আমরা মনে হয় মশার হাত থেকে রেহাই পাবো। আগে আমরা যখন অ্যারোসল একটা ইউজ করতাম সেখানে এখন 3টা অ্যারোসল ইউজ করেও আমরা কুলাতে পারতেছি না। ২৫ বছর ধরে শেকলবন্দি গোপালগঞ্জের মানসিক ভারসাম্যহীন বিমল হালদার। অর্থাভাবে ব্যাহত চিকিৎসা সেবা, এতদিনেও পাননি সরকারি কোনো রকম ভাতা। শুভ সকাল, স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। সকাল 10টা নাগাদ ঢাকায় এসে পৌঁছাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং শর্মিলা রহমানও ফিরছেন খালেদা জিয়ার সাথে। স্থানীয় সময়ে গতকাল বিকাল 4:15টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিমানটি। মধ্যরাতে কাতারের ট্রানজিট নিয়ে সকাল 10টায় ঢাকায় অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্স। দুই পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় আসবেন তিনি। রাস্তার একপাশে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর, খেলক্ষেত, কর্মীটোলা, বনানী হয়ে গুলশানে আসবেন তিনি। তবে এসএসসি পরীক্ষা থাকায় নেতাকর্মীদের রাস্তায় না দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব। এদিকে পুলিশের অনুরোধে আজ সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত টোল দিয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, 4 মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সবশেষ জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব সাইফুদ্দিন রবিনের কাছে, তিনি আছেন বিমানবন্দর এলাকায়। রবিন, খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা বিরতি শেষে কাতার থেকে যাত্রা শুরু করেছে বেশ আগে। সবশেষ আপডেট কি আছে আপনার কাছে? স্যার, আপনি যেমনটি বলছিলেন সেটাই সবশেষ আপডেট, অর্থাৎ কাতার থেকে রওনা হয়েছে এই বিমান ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে সকাল 10টা নাগাদ। এবং ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে সার্বিক যত ধরনের প্রস্তুতির প্রয়োজন সেসব সম্পন্ন হয়েছে বা সেসব নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন সেই 8 নম্বর গেট, যেই গেট দিয়ে মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেরোবেন। অর্থাৎ যেহেতু এটি এয়ার অ্যাম্বুলেন্স, সেক্ষেত্রে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ল্যান্ড করবে কার্গো গেটে। কার্গো যেই বিমানবন্দরের যে কার্গো প্লট সেইখানটায়, সেখান দিয়েই বেরোবেন বিএনপি চেয়ারপারসন। এবং সিভিল এভিয়েশনের যে সিকিউরিটি, আনসার, এপিবিএন, র্যাব, তারা প্রত্যেকেই আইন শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণে মোতায়েন রয়েছে। এবং নেতাকর্মীদের প্রতি যে নির্দেশনা, সেটি বাস্তবায়নের দলের তরফ থেকে বেশ কঠোর নির্দেশনা বারবার উচ্চারণ করা হচ্ছে। বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো নিজস্বভাবে বা নিজস্ব তত্ত্বাবধানেও সেই নির্দেশনাগুলো দিচ্ছে, যেন কোনোভাবে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে ঘিরে কিংবা তার দেশে ফিরে বিমানবন্দর থেকে বাসভবন গুলশানের ফিরোজায় যাওয়া পর্যন্ত যেন সড়কে কোনো ধরনের ভোগান্তি, যানজট সৃষ্টি না হয়, সেই দিকটায় লক্ষ্য রাখার জন্য নেতাকর্মীদের সড়কের একপাশে ফুটপাতে অবস্থান করার যে কঠোর নির্দেশনা, সেটি বাস্তবায়নের জন্য তাগিদ দেওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত ওইভাবে নেতাকর্মীরা সড়কে অবস্থান নেননি, কিন্তু জোটবদ্ধভাবে তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। অর্থাৎ যেমনটি বিমানবন্দর থেকে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির অবস্থান, সেখান থেকে খিলক্ষেত থেকে তারপরেই ছাত্রদল এবং রেডিসন পর্যন্ত যুবদলের অবস্থান, তারপর স্বেচ্ছাসেবক দল, বনানীতে কৃষক দল, এইভাবে অঙ্গ সংগঠনগুলোর যে বিস্তৃতি, তারা নিজেরা নিজেদের মতো করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এক একজন এক এক রকম করে আসলে বিভিন্ন পয়েন্টে জড়ো হচ্ছেন। তারপর ঠিক
ঠিক 10টা নাগাদ তাদেরকে সড়কে অবস্থান নেওয়ার যে নির্দেশনা সেটি দেওয়া হয়েছে এবং সেটি বলা হয়েছে। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক সকাল 9টা নাগাদ বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের দিয়ে প্রবেশ করার কথা রয়েছে এবং দলের স্থায়ী কমিটির সদস্যরাও আসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য। এবং তাদের এই বরণের ক্ষেত্রে বেশ উচ্ছ্বাস স্পষ্ট। নেতাকর্মীরা বলছে যে দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, বিশেষ করে 2018 সালের 7 জানুয়ারি তার 8 ফেব্রুয়ারি বেসিক্যালি তার কারাবরণের পর থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সেই নির্জন কারাগারে কারাবন্দী অবস্থাকালীন সময় থেকে যে দুরারোগ্য ব্যাধিগুলো তাকে আক্রান্ত করা শুরু করে, অর্থাৎ ডায়াবেটিস, লিভার সিরোসিস, হার্ট আর্থাইটিস সহ নানান ধরনের রোগে তার যে আক্রান্ত হওয়া এবং সুচিকিৎসা না পাওয়ার কথা যেটি বিএনপি বারবার বলছে, সেটির জন্যই ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আসলে পরিবারের তরফ থেকেও আবেদনের মধ্য দিয়ে বারবারই একটি তাগিদ দিচ্ছিল বিদেশি উন্নত চিকিৎসার, কিন্তু সেই উন্নত চিকিৎসাটি মিলছিল না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, যিনি সাবেক 3বারের প্রধানমন্ত্রী তার, এবং ফলশ্রুতিতে বিদেশে যাওয়াটি তার আর হয়ে ওঠেনি উন্নত চিকিৎসার জন্য কিংবা বিশেষায়িত হাসপাতালে। মধ্যখানে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হাসপাতালের 2জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসেছিলেন, টিপস পদ্ধতিতে তার লিভার সিরোসিসের খানিকটা জটিলতা নিরসনের চেষ্টা করেছেন এবং সেই নিরসন প্রক্রিয়ার পরে কিছুটা সুস্থতা লাভ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যদিও তার বিদেশি চিকিৎসার সেই অভাবটা রয়েই গিয়েছিল। সেই কারণে বিএনপি 5 আগস্টের পট পরিবর্তনের পর যখন বিএনপি চেয়ারপারসন আইনিগতভাবে তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা কিংবা সাজা স্থগিত হয়, তারপরেই বিদেশে যাওয়ার সেই উদ্যোগটি গ্রহণ করা হয় এবং দ্য লন্ডন ক্লিনিক যুক্তরাজ্যের যেটি পুরনো এবং বিশেষায়িত হাসপাতাল, সেখানে চিকিৎসা নিতে যান। টানা 17 দিন সেই হাসপাতালেই ছিলেন লন্ডনে যাওয়ার পর, এবং এরপর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং গতকাল তারেক রহমান নিজেই বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানায় এবং তার সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন এবং ঢাকায় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার অন্যতম অনেকটা বলা চলে প্রধানী ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, তারা দুজনই আসছেন এবং সঙ্গে তো রয়েছেনই বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবায়েদা রহমান। অর্থাৎ 3 বিশেষজ্ঞ চিকিৎসকই বলা চলে এই এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন দেশে ফেরার সময় তার সঙ্গে রয়েছেন। অপেক্ষা তার দেশে প্রত্যাবর্তনের ঠিক সকাল 10টা নাগাদ আশা করা হচ্ছে কাতার আমিরের সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় 4 মাস পর। রবিন, আপনি থাকেন আমাদের সঙ্গে, আপনার কাছ থেকে আবারও আপডেট জানবো। এবার একটু বিমানবন্দর মূল সড়কের খবরাখবর জানবেন। আমাদের সহকর্মী আকলাকুস সাফা যুক্ত আছেন আমাদের সঙ্গে। সাফা, নেতাকর্মীরা তো ইতোমধ্যে আসতে শুরু করেছেন নিশ্চয়ই, কি বলছেন তারা, তাদের খুশি, তাদের অভিব্যক্তি কিরকম জানতে চাই। সোহার, নেতাকর্মীরা কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় এরই মধ্যে তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারা রিসিভ করার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য এবং জাতীয় পতাকা হাতে তাদের অবস্থান নেওয়ার কথা রয়েছে। আমরা আসার পথে যতটুকু দেখে এসেছি সেটি হচ্ছে খিলক্ষেত এবং বনানীর যে জায়গাটি আছে সেই জায়গাটিতে কিন্তু এর মধ্যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং সুশৃঙ্খলভাবেই তারা ফুটপাতের উপরে যে অবস্থান সেই অবস্থানটি তারা নিয়েছেন। সোহার, আপনি শুনছিলেন সহকর্মী সাইফুদ্দিন রবিন বলছিলেন চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ যে কারা জীবন তিনি ভোগ করেছেন এবং এর মধ্যে তিনি অসুস্থ ছিলেন এবং সেই অসুস্থতার অবস্থায় দেশে থাকা অবস্থায় যে যুদ্ধটা তিনি করেছেন অসুস্থতার সঙ্গে, সেই যুদ্ধের কথা বলছিলেন। এই পথেই 4 মাস আগে ঠিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই পথ দিয়েই কিন্তু তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন 8 জানুয়ারি এবং তারপর সেখানে লন্ডন পৌঁছানোর পর লন্ডন ক্লিনিকে তিনি 25 জানুয়ারি পর্যন্ত এই 17 দিন তিনি টানা চিকিৎসার মধ্যে ছিলেন। এবং যেটি আসলে আসার কথা এবং যেটি আনন্দের কথা সেটি বলতে গেলে যে 4 মাস আগে যে অবস্থা নিয়ে তিনি গিয়েছিলেন এবং যেই একটা উৎকণ্ঠা এবং উদ্বেগ ছিল নেতাকর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে, সেই উদ্বেগে এবং চিন্তার একটা বড় অংশই কিন্তু এখন আর নেই। তিনি অনেকটাই সুস্থ এবং তিনি যাওয়ার পরেই কিন্তু লন্ডন ক্লিনিক থেকে তার চিকিৎসার যে প্রতিদিনের যে আপডেটগুলো আমরা পাচ্ছিলাম সেই আপডেট কিন্তু সারা দেশের মানুষও কিন্তু তারা সেই অবস্থাটি জেনেছেন এবং তিনি যে সুস্থ হয়ে
আবারও দেশে ফিরছেন 4 মাস পর। খুব বেশি সময় নয়, 4 মাস পরেই তিনি দেশে ফিরছেন এবং 24 জানুয়ারির পর থেকে তিনি তার বড় ছেলে তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তার বাসাতেই ছিলেন এবং সেখানেই তার চিকিৎসা হয়েছে এবং সেই চিকিৎসার পরই কিন্তু এখন তিনি আন্ডার অবজারভেশনে আছেন এবং এই অবজারভেশনে থাকার সময় তিনি নিজেই ইচ্ছা পোষণ করেছেন তিনি দেশে ফিরবেন। তাকে কাতারের আমিরের যে বিশেষ ফ্লাইটটি ছিল, যে ফ্লাইটটি আসলে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তিনি আবারও ফিরে আসছেন। তার সঙ্গে যারা সফরসঙ্গী হচ্ছেন তার 2 পুত্রবধূ, জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকো মরহুম, তার স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান তিনিও আছেন এবং একই সঙ্গে তার যিনি ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আবু জাফর মোহাম্মদ জাহিদ হাসান তিনিও এই সফরের সঙ্গে আছেন। তারপর আছেন ডাক্তার এনামুল হক যিনি চেয়ারপারসনের উপদেষ্টা, এছাড়াও মাসুদুর রহমান আছেন যিনি অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি খালেদা জিয়ার, এবং ফাতেমা বেগম এবং রূপা শিকদার, তারা দুজনই হচ্ছে তার গৃহকর্মী, লম্বা সময় ধরে তার সঙ্গে আছেন। তারাও কিন্তু ফিরছেন। আমরা গতকাল রাতে তিনি যখন, অর্থাৎ বাংলাদেশ সময়ে যে সময়টাতে তিনি রওনা দেন হিথ্রো বিমানবন্দর থেকে, তারপর থেকে পুরোটা সময় কিন্তু তিনি যে ফ্লাইটে করে আসছেন, যে এয়ার অ্যাম্বুলেন্সটি করে আসছেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আমরা দেখেছি যে কাতারে সেটি যাত্রাবিরতি দেয় এবং যাত্রাবিরতির পর এখন বাংলাদেশের পথে ঠিক 10টা নাগাদ আশা করছি পৌঁছে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাফা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজার খবরাখবর জানবো। আমাদের সহকর্মী আরিফিন শাকিল যুক্ত আছেন আমাদের সঙ্গে। আরিফিন, ফিরোজায় খালেদা জিয়াকে বরণে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, তার সঙ্গে তো তার 2 পুত্রবধূও আসছেন, সবশেষ আপডেট কি আছে আপনার কাছে? ধন্যবাদ নাবিলা। মূলত যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে কয়েকদিন আগেই। আজকে শেষ মুহূর্তে যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে কাজ, সেই কাজ সমাপ্ত করা হয়েছে। আপনাকে যদি ছবিতেই দেখাই, এরই মধ্যে কিন্তু ফিরোজার সামনের সড়ক থেকে শুরু করে ফিরোজার একেবারে ভেতরে গতকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করা হচ্ছে এবং রঙের কাজ করা হয়েছিল এবং আজকে সকাল থেকেই মূলত ফিরোজার সামনে সেনাবাহিনীর সদস্যরা বাড়তি টহল দিচ্ছেন এবং সেই সঙ্গে পুলিশ সদস্যরা রয়েছেন, যাতে নেতাকর্মীদের ভিড় আসলে এখানে যেন না হয়। এবং আমরা কিছুক্ষণ আগে যখন গুলশান থেকে এসেছিলাম, সেখানেও বিএনপি কর্মীরা এর মধ্যে জড়ো হতে শুরু করেছেন, রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছেন দলীয় পতাকা হাতে নিয়ে এবং তারা সেখানে অবস্থান করছেন। ঠিক ফিরোজার সামনে যে সড়ক রয়েছে, সেই সড়কেও এখন পর্যন্ত আমরা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীদেরকে দেখছি যারা দলীয় পতাকা হাতে নিয়ে তারা দাঁড়িয়েছেন এবং তারা সেখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তাদের নেত্রীকে স্বাগত জানাতে তারা প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ফিরোজা যেহেতু বিএনপি চেয়ারপারসন, তিনি থাকবেন এবং তার ছোট ছেলের বউ অর্থাৎ মরহুম আরাফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান তিনিও এই বাসায় থাকবেন। তবে তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমান তিনি তার যে বাবার বাসা ধানমন্ডিতে মাহবুব ভবন সিটি কলেজের পাশে, সেই ভবনে তিনি উঠবেন এবং আজকে হয়তো রাতে তিনি এখানে অবস্থান করে আগামীকাল তিনি সেখানে এই ফিরোজা থেকে জুবাইদা রহমান তার বাবার বাসায় যাবেন। এবং আপনারা জানেন যে এরই মধ্যে তার মা ইকবাল বানু তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, রাজধানী একটি হাসপাতালে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং মায়ের পাশেও তিনি যাবেন বলে আমরা জানতে পেরেছি। জুবাইদা রহমান মূলত তার শাশুড়ি এবং তার মা দুজনের পাশে থাকার জন্যই মূলত এসছেন। এবং আপনি জানেন জুবাইদা রহমান বাংলাদেশের অন্যতম একজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, যার ফলে নিজের মা এবং শাশুড়ির পাশে থাকার জন্যই তার এই বাংলাদেশে আগমন বলে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হয়েছে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা তিনি বিএনপি থেকে বলা হচ্ছে তার অবস্থা অনেকাংশেই এখন ভালো, তবে তারপরে নিয়মিত চেক আপ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং ডাক্তারদেরও এক পর্যায়ে তারাও এখানে আসবেন এবং তারা এখানে তার চিকিৎসা করবেন। ডাক্তার শাহাবুদ্দিন, আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন যেমন বলছিলেন, শাহাবুদ্দিন তালুকদার, তার নেতৃত্বে যে মেডিকেল বোর্ড রয়েছে এভারকেয়ার হাসপাতালে এবং সেই চিকিৎসকরা কিন্তু এই ফিরোজা এসে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন বলে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। নাবিলা। আরিফিন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 4 মাস চিকিৎসার পর আজ দেশে ফিরছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বহু চড়াই উতরাই পেরিয়ে 4.5 দশক ধরে বিএনপিকে নেতৃত্ব দেওয়া খালেদা জিয়াকে কারাবরণ করতে হয়েছে 6 বার। সবশেষ 2 বছরে কারাভোগের সময় শরীরে বাসা বাঁধে জটিল সব রোগ। বাসায় থাকার শর্তে মুক্তি পেয়ে অন্তত 10 দফা যেতে হয় হাসপাতালে। রাজনৈতিক অঙ্গনে একজন মার্জিত রাজনৈতিক হিসেবেই পরিচিত খালেদা জিয়াকে এই গুণে আলাদা করেছে বাকি শাসকদের চেয়ে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। এই ভিডিওটি খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে মুক্তির দিনের 2020 সালের 24 মার্চ। সারা দেশে তখন লকডাউন,
করোনা মহামারী থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা চলছিল সবাইকে ঘরে রাখার, কিন্তু প্রিয় নেত্রীর মুক্তির খবরে ভয় ডর ভেঙে রাস্তায় নেমে এসেছিলেন বিএনপির নেতাকর্মীরা। তাদের মাঝে অনেকটাই ঈদের আনন্দ। মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। নির্জন কারাগারে নানা রোগ বাসা বাঁধে বিএনপি চেয়ারপারসনের শরীরে, তাই মুক্তির পরও হাসপাতালে যেতে হয় বছর পর বছর। প্রত্যেকবার হাসপাতালে যেতে বা ছাড়পত্রের দিনে ভিড় করত অসংখ্য নেতাকর্মী। নিজেদের শত শত মামলা আর নানা কষ্ট যেন নিমিষেই উড়ে যেত তার যাত্রাসঙ্গী হলে। একই অবস্থা দেখা যায় জানুয়ারিতে, যখন তিনি লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিমানবন্দরের পথে রওনা হন। 10 মিনিটের পথ যেতে কেটে গেছে কয়েক ঘন্টা। নেতাকর্মীদের কাছে খালেদা জিয়া দলের ঐক্যের একক প্রতীক, আশা ভরসাস্থল। কথা বলা দূরে থাক, চেহারা দেখা না গেলেও তার যাত্রা বা যে কোনো ঘটনার চঞ্চল হয়ে ওঠেন লাখো কর্মী। গত কয়েকদিন ধরে তাদের আড্ডা আলোচনার প্রধান ইস্যু প্রিয়নেত্রীর দেশে ফেরা। ডায়াবেটিস, লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিসের মতো নানা ব্যাধিতে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ আমলে বিদেশে যেতে না দেয় তার জন্য আনা হয়েছিল যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের 2 বিশেষজ্ঞ চিকিৎসককে। এতে সাময়িকভাবে কিছুটা ঝুঁকিমুক্ত হন তিনি। এবার ফিরছেন যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে। লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন 17 দিন। পরে বড় ছেলে তারেক রহমানের বাসায় চলতে থাকে চিকিৎসা। নেতারা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো। খালেদা জিয়ার সঙ্গে আছেন 2 পুত্রবধূ। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান নিয়মিত আসা যাওয়া করলেও দীর্ঘদিন পর দেশের মাটিতে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। প্রায় 17 বছর পর তার ফেরার ঘটনায় আগ্রহ আর উচ্ছ্বাস আছে নেতাকর্মীদের মধ্যে। আমার বাবার জন্য দোয়া করেছেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে এই তথ্য জানিয়েছে। টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সব পক্ষের সংযত থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে জোর দিয়েছেন তিনি। উভয় পক্ষ পাকিস্তান বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে 2 দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। নিয়মিত 2 দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেছেন তারা। ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছাড়ার পর এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। ইসলামাবাদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই এমন সিদ্ধান্ত ভারতের। ফলে পাকিস্তান অভিমুখী প্রবাহিত নদীটির প্রায় 90% প্রবাহ কমে গেছে। পাঞ্জাবের 5টি বৃহত্তর নদীর একটি চেনাব। উৎপত্তিস্থল হিমাচল প্রদেশ থেকে জম্মু কাশ্মীর হয়ে যা প্রবাহিত হয় পাকিস্তানে। আলোচিত সিন্ধু অববাহিকার অন্যতম পানি প্রবাহ ধরা হয়ে থাকে এটিকে। জম্মু কাশ্মীরের রামবানে অবস্থিত বাগলিহার বাঁধের মাধ্যমে এই নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে ভারত। তবে সিন্ধু চুক্তি অনুসারে এতদিন সেই অধিকার প্রয়োগ করতে পারেনি নয়াদিল্লি। প্রতিবেশী পাকিস্তানের সাথে ঐতিহাসিক সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিলের পর এবার এই নদীপথেও বিঘ্ন ঘটাচ্ছে ভারত। বাগলিহার বাঁধের মাধ্যমে চেনাবের পানি প্রবাহ 90% পর্যন্ত আটকে দিয়েছে দেশটি। হিন্দুস্তান টাইমস সহ ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এ তথ্য। সরকার পাকিস্তানে পানি বন্ধ করায় আমরা অনেক খুশি। আমাদের পর্যটকদের যেভাবে নাম শুনে শুনে হত্যা করা হয়েছে তাতে তাদের দাঁত ভাঙা জবাব পাওয়া উচিত। আমাদের 26 জনকে মারলে আমাদের তাদের 500 জনকে মেরে আসা উচিত। এটা অনেক বড় উপলব্ধি। পাকিস্তান যেভাবে ভারতকে অতিষ্ঠ করে রেখেছে সেই হিসাবে এটা একদম সঠিক সিদ্ধান্ত। আমরা সরকারের সাথে আছি। শনিবার নতুন ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় পাকিস্তান, যার কয়েক ঘন্টা পরই আসে পানি প্রবাহ বন্ধের এই সিদ্ধান্ত। ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত হয় 6টি নদী, যার মধ্যে রবি, বিয়াস ও সুতলেজ পূর্বাঞ্চলে আর সিন্ধু, ঝিলাম ও চেনাবের প্রবাহ পশ্চিমাঞ্চলে। 1960 সালে স্বাক্ষরিত চুক্তি অনুসারে পূর্বাঞ্চলীয় নদীগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ পায় ভারত। অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় নদীগুলো চলে যায় পাকিস্তানের অধীনে।
মূলত কৃষি জমিতে সেচের জন্য সিন্ধু অববাহিকার পানির উপর ৮০% মতো নির্ভরশীল পাকিস্তান। অনিক রহমান, যমুনা নিউজ। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে রাস্তার দুই পাশে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। রাজধানীর বনানী এলাকায় এই মুহূর্তে আছেন আশিক মাহমুদ। যাচ্ছি আশিকের কাছে সবশেষ খবর জানতে। আশিক, বনানী এলাকায় সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? কোনো প্রকার যানজট কি সৃষ্টি হয়েছে কিনা? সোহর দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে আজ ঢাকায় ফিরছেন, অর্থাৎ বাংলাদেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি কিন্তু বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ভিড় করেছেন এবং ঢাকার বাইরে থেকে আমরা দেখেছি ভোরবেলায় খালেদা জিয়াকে বরণ করতে, খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে এই নেতাকর্মীরা এই বনানীতে ভিড় করেছে। শুধু বনানী না, আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্ট থেকে শুরু করে বনানী সহ কাকলির যে সকল সড়ক রয়েছে সব জায়গায় কিন্তু নেতাকর্মীরা জাতীয় পতাকা এবং দলের পতাকা এবং মাথায় দলের বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন সবকিছু নিয়ে এই নেতাকর্মীরা কিন্তু তারা এই সড়কের দুই ধারে অবস্থান করছেন এবং সবাই বলছেন যে দীর্ঘদিন অসুস্থ এবং দীর্ঘদিন কারাভোগের পর খালেদা জিয়া মুক্তি পেয়েছে এবং পরবর্তীতে তিনি বিদেশে চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ অবস্থায় বাংলাদেশে ফিরে আসছেন এবং তাদের মতে যে নেত্রী দেশের জন্যে, দেশের গণতন্ত্রের জন্য কখনো আপোষ করেনি এবং দেশের জনগণের জন্য কখনো কোনো অন্যায়কে মেনে নেয়নি, কোনো আপোষ করেনি, সেই নেত্রী দেশে ফিরছে এবং সে কারণেই সকল মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা আমরা কিন্তু লক্ষ্য করছি এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায়। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশের যারা দায়িত্বে রয়েছেন তারা সড়কে যান চলাচলটা এখন পর্যন্ত স্বাভাবিক রাখার চেষ্টা করছে, যদিও নেতাকর্মীদেরকে বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো রকম এই সড়কে নেমে কোনো ধরনের যানজট সৃষ্টি করা যাবে না, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে খালেদা জিয়ার বহনকারী যে কাতার আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের আকাশে প্রবেশ করবে এবং তারপরে এবং সেই নেত্রীকে অর্থাৎ খালেদা জিয়াকে দেখতেই কিন্তু এই নেতাকর্মীদের এমন উচ্ছ্বাস এবং সকাল থেকে কিন্তু তারা ভিড় করে আছে। সবার একটি প্রত্যাশা যে খালেদা জিয়াকে তারা এক নজর দেখতে চায়। স্যার আশিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মোড়ক পাল্টে সরকারি খাদ্য গুদামের চাল ও আটা বিক্রি হচ্ছিল ভিন্ন ব্র্যান্ডে। সোমবার গভীর রাতে রাজধানী গ্যান্টারিয়া ও শ্যামপুরের যৌথ অভিযানে ধরা পড়েছে এই অপকর্ম। দুটি গুদাম থেকে উদ্ধার হয়েছে ২৬ টন আটা ও ১৬ টন চাল। টিসিবির এসব পণ্য লেবেল পাল্টে নুরানি আটা ও চাল নামে বিক্রি হচ্ছিল বাজারে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরের দুটি গুদামে অভিযান চালায় যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার হয় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বিপুল পরিমাণ চাল ও আটা। মূলত আরকে এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান গোপনে খাদ্য অধিদপ্তরের আটা ও চালের বস্তা সংগ্রহ করে সেগুলোর মোড়ক পাল্টে নতুন করে নাম দেয় নুরানি আটা ও নুরানি চাল। এরপর এসব পণ্য বিক্রি হতো ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। অভিযানে দুটি গুদাম থেকে জব্দ করা হয় প্রায় ২৬ টন আটা ও ১৬ টন চাল। খাদ্য অধিদপ্তরের যে বস্তা সিল সম্বলিত যে বস্তাগুলো দেখলাম সেগুলো হচ্ছে তারা খুলে আবার হচ্ছে অন্য কোনো একটা ব্র্যান্ডের নামের বস্তার মধ্যে সেটা আবার দিয়ে তারপর বাইরে বিক্রি করে দিচ্ছে। অভিযানের খবর পেয়ে গুদামের মালিক ও সংশ্লিষ্ট কর্মচারীরা গা ঢাকা দেয়। তবে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে যৌথ বাহিনী। এই চক্রটা বেসিক্যালি হয়তো দীর্ঘদিন যাবৎ চলে আসতেছিল, যে নিডি পিপল যারা আছে, গরিব মানুষ, তারা হয়তো জিনিসটা বঞ্চিত হচ্ছে। আমরা এই ধরনের ক্রাইমের এগেনস্টে ইনশাল্লাহ অপারেশন জারি রাখবো।
এছাড়াও এদিন রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় শৃঙ্খলা ব্যত্যয়ের অভিযোগে বেশ কয়েকটি যানবাহনকে মামলা দেওয়া হয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। মশার উৎপাতে অতিষ্ঠ খুলনা নগরবাসী। শহরের প্রতিটি এলাকার ডোবা নালায় বেড়ে উঠছে। ময়লা আবর্জনায় মশার আশ্রয়স্থল হয়ে উঠেছে খুলনা নগরী। অথচ মশার প্রজনন রোধে চোখে পড়ার মতো উদ্যোগ নেই দায়িত্বরতদের। কেবল ধোঁয়া ছড়িয়েই সারছে দায়। খুলনা নগরীর গা ঘেঁষে বয়ে চলা মৃতপ্রায় ময়ূর নদ দখল দূষণে ভরাট। চারদিকে ময়লা আবর্জনা, মশার বংশবিস্তারের জন্য আদর্শ পরিবেশ। শহরের ২৪ নং ওয়ার্ডের বাগমারা খালের অবস্থা আরও ভয়াবহ। মশার বাসস্থান ধ্বংসে নেই কোনো উদ্যোগ। এসব ভাগাড়ে লার্ভা কিংবা উড়ন্ত মশা নিধনে সিটি কর্পোরেশনের কোনো পদক্ষেপ নেই। সিটি কর্পোরেশন থেকে কোনো লোকের দিকে আসে না যে মশা মারার ওষুধের দিকে দেয় না। পরিচ্ছন্ন কর্মীরা তারা সঠিকভাবে যদি ড্রেনেজ ব্যবস্থাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে আমরা মনে হয় মশার হাত থেকে রেহাই পাবো। মশাই ওষুধ দেন না, অথচ মশাই খাচ্ছে, আপনার ধোঁয়া মারিয়ে চলে যাচ্ছে। আগে আমরা যখন অ্যারোসল একটা ইউজ করতাম সেখানে এখন 3টা অ্যারোসল ইউজ করেও আমরা কুলাতে পারতেছি না। ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে এই মৌসুমে। মশার কামড় থেকে বাঁচতে দিনের বেলায়ও থাকতে হচ্ছে কয়েল জ্বালিয়ে বা মশারির ভেতরে। মশারির ফাঁকা থেকে ছোট ছোট মশা ঢুকে আমাদের কামড়াচ্ছে, তাই কয়েল ধরে আমাদের পড়াশোনা করা লাগতেছে। দুপুরের টাইমে যাই দেখেন আমাদের বাসা মশাই, দিনেও গোলাপ জ্বালাই থাকতে হয়। গোলাপে অনেক সময় মশা যায় না, অতিষ্ঠ হয়ে যেতে হয় মশার জন্য। ডেঙ্গু একটু পানির মতন দিয়ে দেয়, সম্পূর্ণ মশা আমাদের বাড়ি চলে আসে। আমরা বলি আমাকে বাড়ি ভিতরে তারা আসে না, আমাকে মানা। পুরা মোবিল, কেরোসিন, ডিজেল এই দিয়ে ওরা মেডিসিন বানায়, তাই মেরে দিয়ে দেয়, এতে মশা যায় না। মশা নিধনে সিটি কর্পোরেশনের উদ্যোগ বাড়াতে মশারি নিয়ে মিছিল করেছে অতিষ্ঠ নগরবাসী। ধূপ ও কয়েল জ্বালিয়েও মিছিলে গেছেন অনেকে। বাসা থেকে বাঁচার জন্য আমরা মশারির ভিতর ঢুকছি যাতে আমরা একটু বাঁচতে পারি। মশার ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রকম জ্বর হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশনের মশার উপদ্রব ঠেকাতে ব্যর্থ হয় তাহলে আমরা নগর ভবন ঘেরাও সহ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। সিটি কর্পোরেশন কর্মকর্তারা বলছেন, মশার প্রজনন নিয়ন্ত্রণে ফগার মেশিনের পরিবর্তে কালো তেলের ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে। কালো তেল দেওয়া দরকার, এটা আমরা এটার কার্যক্রম চলছে, এটা টেন্ডারে হয়তো আরো এটার উপর বেশি জোর দেওয়া হবে। স্প্রে করতে গিয়ে একটু আমাদের জনগণ সংকট হচ্ছে, ওই এলাকার লোকজন নিয়োগ করব, তারা এই স্প্রেতে সহায়তা করবে ওই এলাকাটাতে, যাতে মশার উপদ্রব কাঙ্ক্ষিত মানে সহনীয় পর্যায়ে চলে আসে। মশা নিধনে নগরীর ৩১টি ওয়ার্ডে প্রতিদিন শতাধিক কর্মী কাজ করছেন। এই খাতে চলতি অর্থবছরের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ২৫ বছর ধরে শেকলবন্দি জীবন কাটাচ্ছেন গোপালগঞ্জের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। ঠাঁই হয়নি বাড়িতে, রাস্তার পাশে থাকা জায়গায় করে দেয়া হয়েছে তার জন্য। রোদ, বৃষ্টি, শীত মাথায় নিয়ে সেখানেই দিনরাত্রি যাপন। অথচ এত বছরেও সরকারি কোনো ভাতা বরাদ্দ হয়নি তার নামে। জীবন আটকে আছে শেকলের বাঁধনে। ২৫ বছর ধরে এভাবেই কাটছে। রোদের উত্তাপ, ঝড় বৃষ্টি বা হোক শীতের তীব্রতা, রাস্তার পাশে ৫ ফুট চওড়া ৮ ফুট দৈর্ঘ্যের এই পাকা জায়গাতেই পড়ে থাকেন বিমল হালদার। মানসিক ভারসাম্যহীন বিমলের বাড়ি গোপালগঞ্জ কোটালীপাড়ার পূর্বপাড়া গ্রামে। স্বজনরা জানায়, পড়াশোনায় বেশ ভালো ছিলেন বিমল। ১৯৯২ সালে এসএসসি পাশ করেন। কলেজে ভর্তির কিছুদিন পর থেকেই গোলমেলে জীবনযাপন। ছেলে সুস্থ হয়ে যাবে এই আশায় বিয়েও দেন বাবা মা। বিয়ের কয়েক বছর পর আবারও শুরু হয় বিমলের অসংলগ্ন আচরণ। পাবনা মানসিক হাসপাতালে ভর্তিও ছিলেন কিছুদিন। সবাই মারতে যায়, এই আমরা জানি। হেসকার আমরা কি দাদা ওখানে কয়েকে থবো না কেন, এই জায়গায় যদি ঘরে থুই তোর বৌদিকে কিনে মাসি যদি দেয় এইগুলো ভিজু ভিজুতে দেয়, তুমি খায় পাগল মানুষ, মাসি মন তো কবে না কয় মন তো আমি তো ঘর উড়িয়ে দিছি, ওই গেরো ফাড়ো ঘর উড়িয়ে দিচ্ছি, এবার ঘর উড়িয়ে দিচ্ছি। বিয়ে শাদির পরেই পাগল হয়েছে বুঝছেন, হয়েছে ব্রেন শর্ট হয়েছে, ওই আর বউটা চলতে তারপরে ব্রেন শর্ট হয়ে গেছে।
দুই সন্তানের জনক বিমলের বয়স এখন 50-এর কোঠায়। ছেলের শোকে গত হয়েছেন বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে কেউই পাশে নেই। পরিবার চলে যাওয়ার পর একেবারেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বিমল। শেষ ভরসা বড় ভাই জগদীশ হালদার। ভাইয়ের চিকিৎসায় সহায় সম্বল তেমন কিছুই অবশিষ্ট নেই তার। প্রতিবেশীদের বাড়িঘর ভাঙচুর, যাকে তাকে মারধর হয়ে ওঠে নিত্যদিনের অভিযোগ। এরপরই বাড়ির বাইরে রাস্তার পাশে ঠাঁই হয় বিমলের। সবার নিরাপত্তায় তাকে বাধা হয় শেকল তালার বাঁধনে। আমার যে সময় বিয়ে হয়েছে ওই সময় আরো দেখছে এতটুকু প্যান পরা ক্লাস 5-এ পড়ে, পড়াশোনা করছে ভালোই, কোনো প্রাইভেট পড়ে নাই, পড়তে ক্লাসেই পাস করছে। মা মারছে গলায় দড়ি দিয়ে, মা ইসাক্সের মারে ধরে সহ্যনগরকে মারছে, বাবাও স্ট্রোকে মারা গেছে এর জ্বালায়। পাবনা নিছি 3 বার, ভারতও নিছি, ঢাকা নিছি, বরিশাল নিছি, এর জ্বালায় আর সব বিষয় সম্পত্তি যা ছিল সম্পূর্ণ খরচ করে গেলাইছি। এখন আর কিচ্ছু নাই। এখন তো মাত্র আমাকে ওই মেম্বার চেয়ারম্যান আছে, কত কইলাম যে ওরাটা বাধা করিয়ে দাও, আপনি জিজ্ঞান কোনো মাইসে এখন তো পারলো না ওরা টাকা বাধা করতে। শেকল যেন নিয়তি বিমলের। তবে সুচিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন বিমল, এখনো আশা পরিবার ও স্থানীয়দের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কুড়িগ্রামে শত্রুতার জেরে বেড়েই চলেছে ফসলহানি। গ্রাম্য রাজনীতি বা ভিলেজ পলিটিক্সের শিকার হয়ে আর্থিক লোকসান, গবাদি খাদ্য নষ্ট হওয়ার পাশাপাশি রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে। সঠিক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। প্রখর রোদে ঘাম ছড়ানো শ্রমের ফসল, আর কদিন পরেই সেই পাকা ধান ছিল ঘরে তোলার কথা। কিন্তু রাতের আধারে কৃষকের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই মুন্সিপাড়া গ্রামের কৃষক ফারুক ইসলাম পৈতৃক সূত্রে পাওয়া 55% জমিতে বোরো আবাদ করেন। গত 12 এপ্রিল একদল দুর্বৃত্ত জমিতে আগাছানাশক বিষ ছিটিয়ে পুরো জমির ফসল নষ্ট করে। একদিকে ফসলের ক্ষতি আর একদিকে ঋণের বোঝা। দুর্ভিক্ষরা আমার মোটরটা সিস্টেমটা পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার পরে ভুঁইয়ের মধ্যে বিষ মারছে। এখন কিস্তি চালাই কি দি খাই কি, এখন তো মনে করেন অভিযোগ দিছি থানায়, কোটাই কোনো বিচার এখনো পাই নাই। বাইরের মানুষের আবাদও কিছু ক্ষতি হয়ে গেছে, তারা কাউকে চাল করে, আমাদের উপায় নাই তো। রাজারহাটের সোলাগাড়ি গ্রামের দরিদ্র কৃষক হাবিবুর রহমানেরও মাথায় হাত। অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে 25 এপ্রিল আগাছানাশক দিয়ে তার জমির ফসল নষ্ট করে প্রতিবেশী রহিদুল। 40% ধানের জমি পুড়ে দিয়েছে, যাতে মনে করেন যে 50 মণ ধান মানে 60,000 টাকার মতো আর কি ক্ষতি সাধন করছে। আমরা এই যে আবাদগুলো করছি, এই যে ধ্বংস করে দিল রহিদুলে, এখন আমরা খাবো কি? তবে এমন অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত প্রতিবেশী। আমার ভিডিও চিত্রও আছে, আমি যে জমি ধান লাগাইছি। জি স্যার, আমার দলিলও আছে স্যার। জলে দিলে হাবিবুরও জলে দিছে, আমি গাছছি ধান, আমার তো ভিডিও আছে। পূর্ব বিরোধ কিংবা গ্রামীণ বিবাদের জেরে ফসলের ওপর এমন ক্ষোভ ঝাড়ার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রাও। ফসলহানির মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে অপরাধ কমবে বলে আশা সংশ্লিষ্টদের। জায়গা জমিনে গন্ডগোল থাকতে পারে, এটা মানুষের মধ্যে আছে, কিন্তু ফসলগুলো যে নষ্ট করা, এটার সঠিক বিচার হোক। এই ক্ষেত নষ্ট করছে, এটা তো সকারের ক্ষতি, এটা দেশের ক্ষতি। এই পকালি খাইলে, গরু ছাগল খাইলে সেটা হাতে ক্ষতি। অভিযোগকারীগণ অভিযোগ করছেন থানায়, নিকটস্থ থানায়। তো সেখানে তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে এটা বিচার কাজ সম্পন্ন করা উচিত। এমন কয়েকটি ঘটনায় চলতি বোরো মৌসুমে উলিপুর, রাজারহাট ও ভুরুঙ্গামারীর 150 শতক জমির আধা পাকা ধান নষ্ট হয়েছে। চারিন অর্নি, যমুনা নিউজ। পাবনা জেলা বিএনপি সদস্য সচিবের বাড়িতে হামলা ও নেতাকর্মীদের মারধর করা হয়েছে। সোমবার রাতে শহরের রাঘবপুর এলাকায় ঘটনা ঘটে। সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকারের অভিযোগ, রাতে বিএনপির অন্যান্য নেতাকর্মীরা তার বাড়িতে এসেছিলেন। এরপর একদল দুর্বৃত্ত মাসুদ খন্দকারের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ করে, মারধর করে সেখানে থাকা নেতাকর্মীদেরও। এতে আহত হন বেশ কয়েকজন। পুলিশের প্রাথমিক ধারণা, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরেই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পিরোজপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত 11টার দিকে ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের দাওয়া গ্রামের খানবাড়িতে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 10 দিন আগে চম্পা বেগমকে বিয়ে করেন বাদল খান। এর আগে 3টি বিয়ে ছিল বাদলের।
এই নিয়েই তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। গতকাল রাতে হঠাৎ বাদল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী চম্পা ও শাশুড়ি বিলকিসকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা এসে আগুন নেভায়। পরে ঘটনাস্থলে আসে পুলিশ, জানায় অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। কালকেও জিজ্ঞেস করছি যে তুই কেমন চলতেছ, খুব ভালো চলতেছি। এই ভিতরে ঘটনা, এই তো রাত্রে 12টার সময় ফোন গেছে যে বাদলে এই ব্যাপারে করছে। পুলিশ হয়েছিল যে গলা কাটা বাদল তো নামাজ পড়তো, বাদল চার দোকান দিত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা হয়েছে গাজা, সিরিয়া, রাশিয়া, ইউক্রেন সহ বিভিন্ন ইস্যুতে। ফোন আলাপে একে অন্যকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান দুই নেতা। এ সময় ওয়াশিংটন সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। সোমবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, আন্তর্জাতিক আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে এরদোগানের সাথে গঠনমূলক আলোচনা হয়েছে। তার আলোচনায় গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর চাপ দেন তুরস্কের প্রেসিডেন্ট। 60 বছরেরও বেশি সময় পর আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের কুখ্যাত অ্যালকাট্রেজ কারাগার। এমন সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দুর্ধর্ষ সন্ত্রাসীদের আবাসস্থল হিসেবে একসময় যার পরিচিতি ছিল। জনবিচ্ছিন্ন দ্বীপে অবস্থান আর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বরাবরই 20 শতকের পত্রিকাগুলোর শিরোনামে ছিল আলকাট্রাজ কারাগার। সংস্কার করে পুনরায় সেখানে শীর্ষ অপরাধীদের পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। আলক্যাট্রেজ ক্যালিফোর্নিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক দ্বীপে গড়ে ওঠা আলোচিত সমালোচিত এক কারাগার, যার ইতিহাসে জড়িয়ে আছে কুখ্যাত সব সন্ত্রাসীর নাম। এখানেই বন্দী ছিলেন দুর্ধর্ষ গ্যাংস্টার আল কাপন, মিকি কোহেন, জর্জ মেশিনগান কেলি ও বার্ডম্যান খ্যাত রবার্ট স্ট্রাউডের মতো অপরাধীরা। প্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা, কড়া নিয়মকানুন আর জনবিচ্ছিন্নতার কারণে এই কারাগারের আরেক নাম দ্য রক। 6 দশক পর আবারও আলোচনায় কারাগারটি। রোববার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আবারও কারাগারটি চালুর পরিকল্পনা করছেন তিনি, যেখানে ঠাঁই হবে দেশের ভয়ঙ্কর সব অপরাধীর। শুরুতে দুর্গ হিসেবে গড়ে তোলা হয় আলক্যাট্রেজকে। এরপর আমেরিকান গৃহযুদ্ধের সময় থেকে এটিকে সামরিক কারাগারে রূপান্তর করা হয়। 1934 সালে মার্কিন বিচার বিভাগ দায়িত্ব নেয়ার পর ফেডারেল কারাগারে পরিণত করা হয় আলক্যাট্রেজকে। সাধারণত সবচেয়ে দুর্ধর্ষ আর বেয়ারা কয়েদিদের নেওয়া হতো কারাগারটিতে। একদিকে বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে অবস্থান, অন্যদিকে কারাগারটিকে ঘিরে ছিল কয়েক স্তরের কঠোর নিরাপত্তা। ফলে কুখ্যাত অপরাধীদের জন্য রীতিমতো নরকে পরিণত হয় আলক্যাট্রেজ। তারপরও কারাগারটি থেকে মোট 14 বার পালানোর চেষ্টা করে বিভিন্ন অপরাধী, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় তারা। তবে 1962 সালে 3 কয়েদি পালাতে সফল হয় কারাগারটি থেকে, যাদের উপর নির্মিত হয় বিশ্ববিখ্যাত সিনেমা এস্কেপ ফ্রম আলক্যাট্রেজ। কুখ্যাত জেলখানাটি নিয়ে তৈরি হয়েছে আরও কয়েকটি চলচ্চিত্র। বার্ট ল্যাঙ্কাস্টার অভিনীত বার্ডম্যান অফ আলক্যাট্রেজ ও জনপ্রিয় চলচ্চিত্র দ্য রকেরও শুটিং হয় এখানে। অত্যাধিক ব্যয়ের চাপে 1963 সালে বন্ধ করে দেওয়া হয় জেলখানাটি। পরবর্তীতে যা ব্যবহৃত হয় পর্যটন কেন্দ্র হিসেবে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। গুরুত্বপূর্ণ বিমানবন্দরে মিসাইল হামলার জবাবে এবার 20টি যুদ্ধবিমান দিয়ে ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। অর্ধ শতাধিক বোমার টার্গেট হয় হুতি নিয়ন্ত্রিত হুদাইদা বন্দর। কয়েক দফায় চালানো হামলায় ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি স্থাপনা। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি সিমেন্ট তৈরির কারখানা। এসব হামলায় কমপক্ষে 21 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে প্রাণহানির কোনো তথ্য মেলেনি। ধারণা করা হচ্ছে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হুদাইদা বন্দর। তেল আবিবের অভিযোগ, বন্দরটি ব্যবহার করে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ হয় হুতি বিদ্রোহীদের কাছে। রোববার তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক থার্ড ডিফেন্স সিস্টেম ভেদ করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র বানালো ইরান। কাশেম বশির নামের নতুন এই ব্যালিস্টিক মিসাইলটি উন্মোচনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তেহরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ার করেছেন, ইরানের মাটিতে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো টার্গেটে পরিণত হবে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এর মধ্যেই ইরানকে নানা হুমকি ধামকি দিয়ে আরও একটি যুদ্ধের সংখ্যা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিজ ভূখণ্ডে হামলা হলে ইরানও যে ছেড়ে কথা বলবে না, সেটি জানান দিতে এবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভিডিও প্রকাশ করেছে দেশটি।
ইরানের দাবি কাশেম বশির নামের সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের থার্ড এন্টি ব্যালিস্টিক ডিফেন্স সিস্টেমকে খুব সহজেই ফাঁকি দিতে সক্ষম। হামলা চালাতে পারে অন্তত 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। সামরিক কর্মকর্তাদের বরাতে ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায় শহীদ হস কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ এটি। দাবি নতুন সংস্করণে ওয়ারহেড ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে, যার ফলে এটি কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম। নির্ভুল হামলার জন্য রয়েছে অত্যাধুনিক থার্মাল ইমেজিং গাইডেন্স সিস্টেম। নতুন মিসাইলের পরীক্ষা চালানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ সব শত্রুদের কঠোর বার্তাও দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদের হুঁশিয়ারি, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে তার দেশ। যদি আমাদের ওপর হামলা হয় তবে আমরাও শক্তিশালী জবাব দেব, তাদের ঘাঁটি ও স্বার্থে আঘাত হানব। এক্ষেত্রে কোনো বাধাই মানব না। প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তারা আমাদের ভাই। তবে সেসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বানাবো আমরা। কোথায় চালানো হয়েছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সেটি অবশ্য প্রকাশ করেনি ইরান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।